হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বদ্রীনাথের উদ্দেশ্যে। এটা শুরু করছি আমরা সীতাপুর থেকে। এবার যারা কখনো আসেনি তারা বলবে সীতাপুরটা কোথায়? এটা সোনপ্রয়াগেরই কাছের একটি বাস স্ট্যান্ড। সীতাপুর থেকে বদ্রীনাথ মাথাপিছু আমাদের ভাড়া পড়েছিল 600 টাকা। সোনপ্রয়াগ তথা সীতাপুর থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 11টায় এবং আমরা বদ্রীনাথ পৌঁছেছিলাম রাত 10:30টায়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত সময় কেন লেগেছে? প্রচুর জ্যাম ছিল যোশীমঠের পর থেকে। শুধু যে জ্যাম থাকার কারণে সময় লেগেছে এমনটা নয়। সীতাপুর থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 216 কিলোমিটার। সীতাপুর থেকে বাস যখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে তখন হালকা ঠান্ডা বাতাসে মুখে লাগে পাহাড়ের গন্ধ। এই পথেই যাত্রীরা কেদারনাথ দর্শন শেষ করে বদ্রীনাথের দিকে রওনা হন। সামনে যত এগিয়ে যাচ্ছি ততই পাহাড় আরও মহিমান্বিত হয়ে উঠছে। এখানে রাস্তার বাঁকে বাঁকে দেখা মেলে গঙ্গা ও তার উপনদীগুলোর সৌন্দর্য। কোথাও পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, কোথাও ঝর্ণা নেমে আসছে রাস্তার উপর দিয়ে। চালক সাবধানে গাড়ি চালাচ্ছেন আর আমরা যেন এক একটা দৃশ্যের মধ্যে হারিয়ে যাচ্ছি। মাঝে মাঝে স্থানীয় গ্রাম দেখা যায়, ছোট ছোট ঘর, ছাগল, ভেড়া, শিশুদের হাসি। এখানেই হিমালয়ের আসল জীবন। পথ চলতে চলতে দেখা মিলবে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগের মতো শহরগুলির, যেগুলি পাহাড়ের বুকে গড়ে উঠেছে, যে শহরগুলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। পাহাড়ি রাস্তার একটা বিশেষত্ব আমার চোখে পড়েছে, সেটা কোথাও রাস্তা বড়, কোথাও আবার ছোট। পথ চলতে চলতে আমরা এখন এসে পৌঁছেছি রুদ্রপ্রয়াগ শহরে। দুধাম যাত্রার উদ্দেশ্যে যখন কোনো মানুষ হরিদ্বার থেকে কেদারনাথ বা বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এই রুদ্রপ্রয়াগ সেই জায়গা যেখান থেকে বদ্রীনাথ এবং কেদারনাথ যাওয়ার দুটি রাস্তা বিভক্ত হয়ে যায়। এই পথে চলতে চলতে সামনে আসে যোশীমঠ। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে শীতকালে বদ্রীনাথের মূর্তি স্থাপন করা হয়। বাস যখন যোশীমঠে থামে আমরা দেখি তুষারাচ্ছন্ন পাহাড়গুলো যেন হাত ছোঁয়া দূরত্বে অবস্থান করছে। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। চারিদিকে দেবদারু আর পাইনের বন আর এক অদ্ভুত নীরবতা। যোশীমঠের পর রাস্তা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রতিটি মোড়ে পাহাড়ের রং বদলে যায়, কখনো সবুজ, কখনো ধূসর, কখনো মেঘে ঢাকা। পথে ভাগীরথী আর আলকানন্দা নদীর মিলনস্থল দেখে মুগ্ধ হতে হয়। এই নদীগুলোই গঙ্গার জন্মদাত্রী। মনে হয় দেবতারা যেন এখানেই বাস করেন। যোশীমঠের কথা আমি আগেই উল্লেখ করেছি, তার মানে এই নয় যে আমি যোশীমঠে রয়েছি। আমরা এখন আছি কর্ণপ্রয়াগ। বাসে বসে থাকতে থাকতে মনে হয় যেন প্রকৃতি নিজের গল্প শোনাচ্ছে। মাঝে মাঝে রাস্তার ধারে ধারে দেখা যায় জয় বদ্রী বিশাল লেখা বোর্ডগুলো, যা মনে করিয়ে দেয় আমরা দেবভূমির দিকে এগিয়ে যাচ্ছি। স্থানীয় দোকানে থামলে গরম চা, ম্যাগি আর পাহাড়ি মানুষের হাসি, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। বদ্রীনাথের কাছাকাছি এলে ঠান্ডা আরও বেড়ে যায়। পাহাড়ের মাথায় বরফের আস্তরণ, মেঘের নিচে সূর্যের আলো পড়ে রূপালি ঝিলিক তৈরি করে। দূর থেকে দেখা যায় বদ্রীনাথের সেই বিখ্যাত গেট, ওয়েলকাম টু শ্রী বদ্রীনাথ ধাম। মনে এক অদ্ভুত শান্তি, এক পবিত্র অনুভূতি জেগে ওঠে। পথটা অনেক বেশি হলেও কখনো কিন্তু মনে হয় না যে আমি অনেক বড় একটা জার্নি করছি, কারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে সেটা বুঝতেই দেবে না। পথ চলতে চলতে কখন যে সন্ধ্যা নেমে গেছে বোঝাই যায় না। পাহাড়ে সব থেকে আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে প্রতি 1 কিলোমিটার পর পর ওয়েদার চেঞ্জ হতে থাকে। তো আমার ভিডিও আমি ফুটেজ হয়তো বা কালেক্ট করিনি অনেক সমস্যার কারণে, মনে থাকে না বিভিন্ন কারণে। তো আমরা এই পথ চলতে রাত্রে কখনো বৃষ্টি পেয়েছি 1 কিলোমিটার, কখনো আবার 1 কিলোমিটার পরে গিয়ে দেখি বৃষ্টি নেই, শুকনো। ওয়েদার কি বলবো, এক এক রকম ছিল।
এখানে বৃষ্টি তো কিছু দূর গিয়ে বৃষ্টি নয়, এরকম সব প্রতিকূলতা পেরিয়ে রাত 10:30 11টা নাগাদ আমরা বদ্রীনাথ পৌঁছাই। তখন আর হোটেলের ভিডিও করা সম্ভব হয়নি, করিনি, ইচ্ছা করেই করিনি। খাওয়ার হোটেল খোঁজা এগুলো একটা ব্যস্ততার সময় কাটে, তো সেক্ষেত্রে এগুলো হয়ে ওঠেনি। তো বদ্রীনাথ পৌঁছে পরের দিন সকালে আমরা পুজোর জন্যে চলে গেছিলাম। দেখুন এই যে পুজোর লাইন, সামনে আলকানন্দা নদী, পেছনে নীলকণ্ঠ পর্বত, যেন স্বর্গের ছবি। ভগবান বিষ্ণুর এই ধাম শুধু ধর্মীয় নয়, এটি এক আত্মিক তীর্থযাত্রা। এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি ঝর্ণা, প্রতিটি শীতল হাওয়া আমাদের মনে করিয়ে দেয় জীবন যেমনই হোক, পথ চলাটাই আসল আশীর্বাদ। ভিডিও শুরুতে ফুটেজে আমি তপ্তকুণ্ড দেখিয়েছি, আশা করি বুঝতে পারবেন। তপ্তকুণ্ডে স্নান করবেন, স্নান করে এইভাবে ওখানে যেখানে তপ্তকুণ্ড, ওখানে আশেপাশে অনেক প্রসাদ কেনার দোকান পাওয়া যায়, যেখানে প্রসাদ কিনতে পাওয়া যায়, নিজের জুতো রাখা যায়, সেখানে রেখে আপনারা এইভাবে লাইনে দাঁড়িয়ে পড়বেন। আরেকটা জিনিস বলে দিই, বদ্রীনাথের বাইরে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে আপনি ফোন ক্যামেরা করতে পারবেন, কিন্তু বদ্রীনাথ মন্দিরের ইনসাইড ভিতরে আপনি কিন্তু ক্যামেরা করতে পারবেন না। ক্যামেরা করলে কিন্তু হয়তো বা আপনার ক্যামেরা বা ফোন বাজেয়াপ্ত করা হবে, বা প্রশাসন থেকে আপনার ফোন কেড়ে নেওয়া হবে, এরকম একটা ব্যাপার। এখন পশ্চিমবঙ্গে একদমই ঠান্ডা নয়, হঠাৎ করে পশ্চিমবঙ্গ থেকে উত্তরাখণ্ডে, তাও আবার বদ্রীনাথে গিয়ে মুখ এবং ঠোঁট দুটোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তারপর এই লাইন ধরে চলেছি, প্রচুর ভক্ত। তো এই অবধি, এর পরে আমি আর ক্যামেরা করতে পারবো না, সুতরাং আমাকে এখানে ফোন ক্যামেরা অফ করতে হবে। এখান থেকে আমরা গেছিলাম মানাগাঁও। মানার একটা আলাদা ইতিহাস রয়েছে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে, হয়তো বা পরে আমি আপলোড করব। তো এটা ছিল আমাদের সীতাপুর থেকে বদ্রীনাথ যাত্রার সম্পূর্ণ ভিডিও। তো আজকে এই অবধি, সবশেষে এটা বলতে চাই, জয় বদ্রী বিশাল। সবাই অনেক অনেক ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।